দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে অক্টোবরের 10 তারিখে। এর আগে আমরা 2 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসাবে সাব সেক্টর ট্রুপস কমান্ড করতাম। আমি 14 গ্রামের অপোজিটে রাঙ্গামুড়া করে একটা জায়গা, সেই সাব সেক্টর কমান্ডার ছিলাম এবং রাঙ্গামুড়াতে আমরা অবস্থান নিয়ে 14 গ্রাম, লাকসাম, কুমিল্লা, ফেনী রোডের উপর চোরাগুপ্তা হামলা করতাম। বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে লাকসাম, চাঁদপুর, কুমিল্লা এইসব এলাকায় ব্রিজ উড়িয়ে দিতাম, পাওয়ার হাউস উড়িয়ে দিতাম, পাকিস্তানি পজিশনের উপর হামলা করতাম। তখন আমরা সেক্টরের অধীনে ছিলাম, আর 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের আন্ডারে 6-7টা সাব সেক্টর ছিল। সবচেয়ে দক্ষিণে যে সাব সেক্টর ছিল সেটা ছিল মেজর জাফর ইমামের নেতৃত্বে রাজনগর সাব সেক্টর, আর এর ঠিক দক্ষিণের আগেরটা আমার সাব সেক্টর ছিল রাঙ্গামুড়া সাব সেক্টর। তো রাঙ্গামুড়া সাব সেক্টরকে সিদ্ধান্ত নেওয়া হয় 10 বেঙ্গলে অন্তর্ভুক্ত করা হবে, কারণ সেক্টরে গেরিলা অপারেশন করে আমরা বেশি সুফল পাচ্ছিলাম না। নিয়মিত একটি ব্যাটালিয়ন গঠন করার জন্য 10 বেঙ্গল প্রতিষ্ঠিত হয় এবং খালেদ মোশাররফের নামে কে ফোর্স গঠন করা হয়, একটা ব্রিগেড। কে ফোর্সে 4 বেঙ্গল, 9 বেঙ্গল এবং 10 বেঙ্গল অন্তর্ভুক্ত করা হয়। তো 10 বেঙ্গলের আলফা কোম্পানি হিসাবে আমাকে নির্দিষ্ট করা হয় এবং রাঙ্গামুড়া সাব সেক্টরকে রাজনগরে এসে রাজনগর সাব সেক্টরের বাকি ট্রুপস 10 বেঙ্গল হবে এবং রাঙ্গামুড়া সাব সেক্টরের নিয়ে 10 বেঙ্গলের আলফা কোম্পানি গঠিত হবে সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক নির্দেশ দেওয়া হয় আমাকে সাব সেক্টরটি গুটিয়ে চলে আসতে। রাঙ্গামুড়া সাব সেক্টর আমরা গুটিয়ে 10 বেঙ্গলের অধীনে চলে আসি এবং 10 বেঙ্গলের এ কোম্পানি অর্থাৎ আলফা কোম্পানি প্রতিষ্ঠিত হই। আমার র্যাঙ্ক ছিল লেফটেন্যান্ট। আমি 10 বেঙ্গলের লেফটেন্যান্ট হিসাবে 5টি প্ল্যাটুন নিয়ে এক কোম্পানি গঠিত হয়। 5টি প্ল্যাটুনের মধ্যে প্রথম 2টি প্ল্যাটুন ছিল ইপিআর সৈন্য দ্বারা গঠিত। ইপিআর মানে বিডিআর, বিডিআর মানে বিজিবি এখনের। ইপিআরের বিদ্রোহী সৈন্যদের নিয়ে 2টি প্ল্যাটুন ছিল। বেঙ্গল রেজিমেন্টের একটি প্ল্যাটুন ছিল, 30 জন করে এক একটা প্ল্যাটুনের জনসংখ্যা। আর মর্টার প্ল্যাটুন ছিল 6টা 81 মিলিমিটার মর্টার ছিল, আর অ্যাসল্ট পাইনিয়ার প্ল্যাটুন ছিল। তো 5টা প্ল্যাটুনের মধ্যে 2টি প্ল্যাটুন ছিল স্টুডেন্ট কোম্পানি, ছাত্রদের নিয়ে গঠিত, মর্টার প্ল্যাটুন এবং পাইনিয়ার প্ল্যাটুন, এবং 3টি প্ল্যাটুন ছিল সেনাবাহিনী এবং ইপিআর মিলিয়ে। তো মোট 150 জনের আমার কোম্পানি ছিল, প্রত্যেকটা প্ল্যাটুনে 30 জন করে সৈন্যদের গঠিত। আমি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে পাকিস্তান আর্মিতে ছিলাম, কিন্তু যুদ্ধের সময় আমার প্রমোশন হয়েছে, লেফটেন্যান্ট হয়েছিলাম অক্টোবর 71-এ। এবং এই 5টা প্ল্যাটুন নিয়ে আমার সাব সেক্টর থেকে আমি ক্লোজ করে 10 বেঙ্গলের আলফা কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হই। বেলোনিয়ায় আসলে 2টি যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল জুন মাসে এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছে নভেম্বর মাসে। যখন মুজিবনগর গভর্নমেন্ট স্থাপন করা হলো কলকাতাতে, অনেক সাংবাদিকরা প্রশ্ন করল যে এই সরকার তো তোমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম কোনো ভূখণ্ডের মধ্যে নয়, এটা কলকাতার মধ্যে। তখন মুক্তিবাহিনীর উচ্চস্তর কমান্ডাররা
চিন্তা করে বের করলেন যে বেলোনিয়া উপদ্বীপটি, যেটি 16 মাইল লম্বা এবং 6 মাইল চওড়া, এই এলাকা যদি মুক্ত রাখা যায়, মুজিবনগর অস্থায়ী সরকারকে সেখানে নিয়ে আসা যাবে। সুতরাং আমাদেরকে ফেনীর উত্তরে একটি ডিফেন্স লাইন করতে বলা হলো। ডিফেন্স লাইনটা আমরা জুন মাসের প্রথম সপ্তাহে গড়ে তুলি মুন্সিরহাট লাইনে, এবং শক্ত প্রতিরোধ অবস্থা গড়ে তুলি সেখানে। মেজর জাফর ইমাম ছিলেন আমাদের অধিনায়ক হিসেবে, আর তার সঙ্গে আরও 3-4টি কোম্পানি ছিল। আমরা মুহুরী নদীর পশ্চিম পার থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত ব্লক করে দেই, আর মুহুরী নদীর পূর্ব পার থেকে 1 নম্বর সেক্টর ব্লক করে। তো এইভাবে আমরা 21শে জুন পর্যন্ত এলাকাটাকে মুক্ত রাখি। 21শে জুনে হঠাৎ করে হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনী এসে আমাদের পিছনে সৈন্য নামিয়ে দেয়। পিছন থেকে তারা হামলা করে, সামনের থেকে আবার হামলা করে, দুদিকে হামলা হওয়াতে আমরা টিকতে পারিনি। আমরা পিছু হটতে বাধ্য হই। পরে ভারতের ভিতরে গিয়ে আশ্রয় নেই। এইভাবে বেলোনিয়াটি আমাদের হাত ছাড়া হয়ে যায়। অক্টোবর মাসের শেষের দিকে ভারতীয় বাহিনীর সঙ্গে পরিকল্পনা করা হলো যে ওই উপদ্বীপ এলাকাটি আবার দখল করা হবে, এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো 10 বেঙ্গল গঠন করে 10 বেঙ্গলের সঙ্গে সেকেন্ড বেঙ্গলের আরেকটি কোম্পানি অতিরিক্ত অ্যাড করে দিয়েছেন। অতিরিক্ত ফোর্স দিয়ে আমাদেরকে সামনে পূর্ব থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত ব্লক করে দিতে হবে। তো নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা সেই ব্লকিং পজিশন সৃষ্টি করি, এবং পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এলাকাটা লক আপ করে দেই। মাঝখানে 3 কোম্পানি পাকিস্তানি সৈন্য আটকা পড়ে, এবং আমরা সেইভাবে আটকে রাখি। আমার আলফা কোম্পানি নিয়ে আমি ধনিকুন্ডা নামক জায়গায় ছিলাম একটা ফ্ল্যাঙ্ক প্রোটেকশন হিসাবে। সেখানে 25শে মার্চ সন্ধ্যার সময় আমাদেরকে অফিসে ডাকা হয়। আমরা যে ইউনিটে ছিলাম সেই ইউনিটটি 100% পাকিস্তানি সৈন্য দ্বারা গঠিত। আমরা মাত্র 3 জন বাঙালি অফিসার এবং 3 জন সৈনিক ছিল বাঙালি। অফিসে ডেকে সব অফিসারকে অধিনায়ক নির্দেশ দিলেন, কারফিউ জারি করা হয়েছে, কুমিল্লা টাউনে গিয়ে ডিউটি পালন করতে হবে এবং কারফিউ জারি করতে হবে, এবং কুমিল্লা শহর যেন লাশে ভরে যায় পরের দিন সকালে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কথা বলে 3 বাঙালিকে উনি বললেন, তোমরা পাশের রুমে গিয়ে বসো, তোমাদের জন্য আলাদা নির্দেশ দেওয়া হবে, কোনো দাপ্তরিক কাজ দেওয়া হবে। আমরা পাশের রুমে গিয়ে বসলাম। বসা মাত্রই আমাদেরকে দরজা আটকে দিল। এসে একটা সৈনিক দরজা আটকে দিল। আমরা বুঝলাম যে আমাদেরকে গৃহবন্দী করা হয়েছে। রাত কেটে গেল। রাতে ওয়্যারলেস সেটে তারা ডিসি আর এসপিকে অ্যারেস্ট করেছে কিনা জানতে চাচ্ছে। ডিসি আর এসপিকে সকালবেলা অ্যারেস্ট করে আমাদের পাশের রুমে এনে বন্ধ করে রাখলো। তারপরে 5 দিন আমাদেরকে সেই অবস্থায় আটকে রাখা হয়, ডিসি আর এসপিকেও। 30শে মার্চ বিকালবেলা হঠাৎ করে কামান গর্জে উঠল, গোলাগুলি শুরু হয়ে যায় চতুর্পাশে। কামানের গোলা বেঙ্গল রেজিমেন্টের দিকে ফায়ার করছে, কুমিল্লা শহরের দিকে ফায়ার করছে। এইসব আমরা বুঝতে পারলাম। কিছুক্ষণ পরে
একটা ক্যাপ্টেন দেখলাম পিস্তল নিয়ে ডিসি আর এসপি যেই রুমের দিকে ছিল ওই রুমের দিকে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে ওখানে দুইটা গুলির আওয়াজ শুনতে পেলাম। তখন ক্যাপ্টেন নুরুল ইসলাম যে বাঙালি অফিসার আমার সঙ্গে ছিল উনি বললেন ডিসি এন্ড এসপিকে নিশ্চয় মেরে ফেলেছে। আমি বললাম তাইলে আমাদেরকেও মারতে আসবে, আমরা কে কোথায় পজিশন নিব ঠিক করে নিন, রুমের কে কোন দিকে পজিশন নিব। আমরা ওইভাবে পজিশন নিলাম। আমি দরজার পাশে যে দেওয়াল ছিল দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালাম। পাকিস্তানি সুবেদার স্টেনগান নিয়ে এসে জানলা ভেদ করে ক্যাপ্টেন নুরুল ইসলাম এবং ক্যাপ্টেন সিদ্দিকের দিকে গুলি করল। দুজনই গুলি খেয়ে উপুড় হয়ে পড়ে গেলেন এবং মুখ দিয়ে ওনাদের রক্ত গেল দেখলাম, সঙ্গে সঙ্গে মারা গেলেন। আমাকেও সেই অবস্থা থেকে মারতে পারেনি, কারণ আমি দরজার পাশেই দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। সে দরজার চাবি আনতে গেল। এতক্ষণে আমি আমাদের যে থাকার খাট ছিল খাটের নিচে লুকিয়ে গেলাম। পাকিস্তানি সুবেদার এসে দরজা খুলেই আমার উপর খাটের উপর দিয়ে ফায়ার করলো। ফায়ার করতে না করতেই আমি আমার হাত দিয়ে মাথা ঢেকেছিলাম, দেখলাম হাতের মধ্যে একটা গুলি লেগেছে, কপালের মধ্যে একটা গুলি লেগেছে, পিঠে একটা গুলি লেগেছে। 3 গুলি খেয়ে আমি রক্তপাত হচ্ছিল। যখন কি করব বুঝতে পারছিলাম না, এমন সময় তারা কয়েকজন আসলো চেক করার জন্য যে আমরা মারা গেছি কি না দেখার জন্য। চেক করে পায়ের উপর 2টা লাথি মেরে বলল যে বাঙালি সব খতম হয়ে গিয়া। তারপর তারা চলে গেল। তারপর আরও 2-1 বার এসে এইভাবে চেক করলো। তারপর সৈনিকরা ভিড় জমাচ্ছিল, জানলার উপর দিয়ে এবং দরজার কাছ দিয়ে সৈনিকরা দেখতেছিল আমাদেরকে। তখন পাকিস্তানিরা বলল যে কাচের মধ্যে সাদা কাগজ লাগিয়ে দাও, কাগজ দিয়ে আঠা দিয়ে কাগজ লাগিয়ে দাও যাতে দেখতে না পারে বাইরে থেকে। তারপর কাগজ লাগিয়ে দিল। রাতের অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে আমরা ওইভাবে কি করব না করব ভাবছিলাম। এমন সময় আমি চিন্তা করলাম যে আমার পালাতেই হবে। ভিতরে যদি থাকি লাশ ফেলতে আসলে এরা বুঝে যাবে যে আমি জীবিত আছি। তখন রাত 2-3 ঘন্টা যাওয়ার পরে রাতের অন্ধকারে আমি জানলার কাছে গেলাম। জানলার অফিসের টেবিলটা জানলার পাশে লাগানো ছিল। টেবিলের উপর বসে জানলার ধাক্কা দিয়েই লাফ দিলাম বাইরে। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে পূর্ব দিকে দৌড়াতে থাকলাম। দৌড়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে বাইরের দিকে এগোতে থাকলাম। ওরা আমাকে পিছু ধাওয়া করলো। বুটের আওয়াজ দিয়ে শুনতে পাচ্ছিলাম রাস্তার উপর দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। তারপরে ক্যান্টনমেন্টের পেরিমিটার ডিফেন্স যেটা ছিল, এই পেরিমিটার থেকে আমি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ক্রলিং করে ধান ক্ষেতের উপর আইল ধরে ধরে গোমতী নদীর দিকে গেলাম। গোমতী নদী ক্রস করে ওই পারে গিয়ে একটা গ্রামে গিয়ে উঠলাম। সেটা ছিল বুড়িচং থানার ভরাশাল গ্রাম। সেই গ্রামে যাওয়াতে জনগণ আমাকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসলো, ট্রিটমেন্ট দিল, ওষুধ দিল। তারপরে ওইখান থেকে একজন আওয়ামী লীগের MNA MP তখন আমাকে ভারতে নিয়ে গেলেন। ভারতে গিয়ে আমাকে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ছিলাম। তারপর জেনারেল উসমানী সিলেটের তেলিয়াপাড়াতে ছিলেন। উনি খবর পাঠালেন যে মুক্তিযুদ্ধে তাকে জয়েন করতে হবে, হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসো। তো মেজর হায়দার আমাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে জেনারেল উসমানীর ইন্টারভিউ করালেন। উনি আমাকে খালেদ মুশাররফের অধীনে 2 সেক্টর আন্ডারে মুক্তিবাহিনীতে জয়েন করার জন্য নিয়ে আসলেন।
এইভাবেই আমি মৃত্যুর দুয়ার থেকে মুক্তির সমরে এসে পড়লাম। আমরা বেলোনিয়ায় অনুপ্রবেশ করেছি 6 নভেম্বর। আমার কোম্পানি ছিল আলফা কোম্পানি, সর্বডানে ছিলাম আমি, দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে মুখ করেছিলাম, উত্তর দিকে আমাদের মিত্রবাহিনী ছিল। তো ধনিকুণ্ডা নামে গ্রামে আমার পজিশন ছিল। 7 তারিখ পুরো দিন গোলাগুলি চলল পাকিস্তানিদের সঙ্গে, পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। 8 তারিখে ওরা গোলন্দাজ দিয়ে আর্টিলারি দিয়ে আমাদেরকে শেলিং করছিল না, কারণ আর্টিলারি দিয়ে শেলিং করলে তাদের সৈন্যদের উপরও গোলা পড়তে পারে, কারণ তাদের সৈন্য আমাদের সৈন্য এত কাছাকাছি ছিলাম যে আর্টিলারি ইনডাইরেক্ট ফায়ার হওয়াতে ডাইরেক্টলি দেখে ফায়ার করা যায় না। তো দুপুর 3টার দিকে হঠাৎ করে 4টা পাকিস্তানি জঙ্গি বিমান দেখতে পেলাম আকাশে। জঙ্গি বিমানগুলো আকাশে 2 রাউন্ড দিল, 2 রাউন্ড দিয়ে 2টো বিমান নেমে আসলো। নেমে এসে আমাদের পজিশনের উপর নীল রঙের রঙিন ট্রেসার গুলি নিক্ষেপ করলো। তারপরে আরও 2টি বিমান যারা উপরে ছিল তারা এসে ওই জায়গায় রকেট হামলা করলো, বম ফেললো। তো 2-4 বার ঘোরার পরে সেকেন্ড বেঙ্গলের যে কোম্পানি আমাদের বাদিকে ছিল, সুবেদার জব্বার ছিলেন, উনি ফায়ার করতেছিলেন, উনার পজিশনের উপর এসে বিমান হামলা করলো। বিমান হামলাতে ওনার পজিশন বিধ্বস্ত হয়ে গেল, উনিও শহীদ হয়ে যান সেইখানে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের উপর গুলি লাগেনি। আমরা বাংকারের মধ্যে ওভারহেড প্রোটেকশন ছিল, বাংকারের মধ্যে পজিশন নিয়েছিলাম। তো বিমান হামলা করে আমাদের আরেক পজিশন থেকে মেজর জাফর ইমামের কোম্পানি থেকে একটা LMG দিয়ে সেই বিমানের উপর ফায়ার করা হলো। ওই বিমানে গুলি লাগলো দেখলাম, একটু টলটলায়মান হয়ে ডান বাম করে হিলে গিয়ে বিমানটা অন্যদিকে চলে গেল। অনেক দূর গিয়ে লাকসামের ওইখানে লোকে পরে বলল যে বিধ্বস্ত হয়েছে। তো এইটাই ছিল আমাদের একটি মুহূর্ত, যে বিমান হামলা করার পরে আমরাও একটা বিমান বিধ্বংসী কামান দিয়ে নামাতে পারলাম। আমাকে বলা হলো শালদার বাজার BOP থেকে, পাকিস্তানের একটা শক্ত ঘাঁটি আছে, সেখান থেকে খবর নেওয়ার জন্য। তা আমি 20 জন চৌকস সৈন্য বের করলাম। নায়েক আজিজের নেতৃত্বে একটি টহল দল পাঠালাম। রাতের অন্ধকারে তারা গেল, টহল দিতে দিতে হঠাৎ পাকিস্তানিদের অ্যাম্বুশে পড়ে গেল। পাকিস্তানিরা ওত পেতে ছিল, কোনোভাবে হয়তো খবর পেয়েছে। অ্যাম্বুশে পড়ার সঙ্গে সঙ্গে নায়েক আজিজ মারা গেলেন। নায়েক তহিদ, সে তার LMG দিয়ে তাদের উপর ফায়ার করলো। ফায়ার করার সঙ্গে সঙ্গে তহিদের পায়েও গুলি লাগলো। সিপাহী আবু তাহের, তার হাতে গুলি লাগলো, এবং 2 পক্ষেই গোলাগুলি শুরু হয়ে গেল। 2 পক্ষ গোলাগুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার রিইনফোর্সমেন্ট নিয়ে সেখানে গেলাম, গিয়ে তাদেরকে উদ্ধার করলাম। উদ্ধার করে এনে সকালের মধ্যে তাদেরকে পিছনে পাঠিয়ে দিলাম ট্রিটমেন্টের জন্য। আর আমার যেসব সৈন্য উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে মোতায়েন করা ছিল, সবাইকে উঠায় রেডি করলাম শালদার বাজার অ্যাটাক করার জন্য। তো
আমরা মর্টার ফায়ার দিয়ে শালদার বাজারের উপর হামলা করলাম। হামলা করে নদী ওই পারে ছিল শালদার বাজার, এই পার থেকে হামলা করার পরে পাকিস্তানিরা মর্টার ফায়ার সহ্য না করতে পারে আস্তে আস্তে উইথড্র করা শুরু করলো। উইথড্র করাতে আমরা নদী পার হলাম, হাঁটু পানি ছিল, কোমর পানি ছিল, পার হয়ে শালদার বাজার আক্রমণ করলাম। আক্রমণ করে বিপুল পরিমাণ গোলা বারুদ অস্ত্র ফেলে রাখা পাকিস্তান সেনাবাহিনীর পজিশন দখল করে নিলাম। তো এই টহল দলের বিনিময়ে আমরা টহল দল আহত হওয়াতে আমরা উত্তেজিত হয়ে শালদার বাজার অ্যাটাক করেছিলাম এবং শালদার বাজার সেভাবে আমরা দখল করতে সক্ষম হই। বেলোনিয়ায় ভারতীয় বাহিনীর সাহায্যে শত্রুমুক্ত করা হয়েছে। শত্রুর যে 3 কোম্পানি সৈন্য ভিতরে আটকে ছিল, ভারতীয় 3 ডোগরা রেজিমেন্ট তাদের উপর অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে আমরা কিন্তু আমাদের ডিফেন্স পজিশনে আগের মতো শালদার বাজার, দনিকোন্ডা এইসব পজিশনে অবস্থান নিয়েছিলাম। তো অধিকাংশ পাক সেনাই মারা গেছে, কারণ ভারতীয় বাহিনী অ্যাটাক করার আগে অনেক গোলাবর্ষণ হেভি আর্টিলারি দিয়ে তাদেরকে দমানো হয়েছে। আর্টিলারি গোলাবর্ষণের ফলে অধিকাংশ মারা গেছে, মাত্র 70 জনের মতো। হেভি আর্টিলারি গোলাবর্ষণ করার পরে 3rd ডোগরা রেজিমেন্ট তাদের উপর হামলা চালায়। হামলা চালিয়ে প্রায় 70 জন তারা আত্মসমর্পণ করে। অধিকাংশ সেনারা মারা যায়, 2-4 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তো যুদ্ধবন্দী করার পরে ভারতীয় বাহিনী তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে পিছনে, কিন্তু এলাকা শত্রুমুক্ত হয়েছে। জনগণের উল্লাস। বেশিরভাগ জনগণ ওই গ্রামে থাকতো না, কারণ যুদ্ধ বিধ্বস্ত এলাকা ছিল, সবাই রিফিউজি ক্যাম্পে থাকতো। তো রিফিউজি ক্যাম্প থেকে অনেকে ফিরে আসলো। পরশুরাম থানায় আমরা গেলাম। পরশুরাম থানায় বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো এবং পরশুরাম বেলোনিয়া এলাকাটা পুরো মুক্ত হয়ে গেল 8 বা 9 নভেম্বরে। সেখানে বেসামরিক প্রশাসন শুরু হয় এবং আমরা সামনের দিকে এগোতে থাকি। আমাদেরকে বলা হয় ফেনীর দিকে এগোতে হবে এবং সেই মুক্ত এলাকায় বেসামরিক প্রশাসন চালু করে দেওয়া হয় স্থানীয়ভাবে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিজ বাড়ি ঘরে ফিরে আসেন। আমার বয়স তখন 20 বছর ছিল। আমার পরিবারে আমার বাবা মা চট্টগ্রামে ছিলেন, এক ভাই ছিলেন চট্টগ্রামে, আর এক বোন ছিলেন চট্টগ্রামে, আর 2 বোন ছিলেন, একজন ইংল্যান্ডে, একজন কানাডায়। তো মুক্তিযুদ্ধে যেভাবে আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপর আমি এখান থেকে পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে যুদ্ধে জয়েন করলাম। বাসার কেউই জানতেন না, কেউ খবর পাননি। আমি ভারত থেকে এক সময় কানাডাতে আমার বোনকে চিঠি লিখলাম। ভাগ্যিস ঠিকানাটা মনে ছিল, কারণ ঠিকানা বারবার লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়। ওই বোন কানাডা থেকে বাংলাদেশে আমার বাবা মাকে জানালেন যে সে বেঁচে আছে, যুদ্ধে জয়েন করেছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো যুদ্ধে যাওয়ার সময় তো আমি গুলিবিদ্ধ অবস্থায়, প্রাণ বাঁচতে অবস্থায় গিয়ে জয়েন করেছি। তখন কেউ জানতো না যে আমি বেঁচে আছি না মরে গেছি। যুদ্ধ যখন শেষ হয় আমরা চট্টগ্রামেই ফিরে আসি। যুদ্ধের শেষ পর্যায়ে আমরা ফেনী বেলোনিয়া থেকে চট্টগ্রামের দিকে অগ্রসর হই এবং চট্টগ্রামে গিয়ে আত্মসমর্পণ করাই। 17 ডিসেম্বরে চট্টগ্রামে আমি আমার বাসায় যাই। ওই বাসাটায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো ওই বাসায় একজন লোক ছিল, লোককে বললাম আমার বাবা মা কোথায়। সে বলল পাশে আরেকটু দূরে আরেক বাসায়
ওনারা আশ্রয় নিয়ে আছেন। তো ওই বাসায় গেলাম, গিয়ে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। তখন তো একটা আনন্দের মুহূর্তে এবং খুবই মন একদিকে আনন্দের অশ্রু বইছিল। তারপরে কয়েকদিন পরে আমরা নিজ বাসায় ফিরে আসলাম। তো এইভাবেই বিজয়ের পরে বাবা মার সঙ্গে সাক্ষাৎ হলো। বেলোনিয়া যুদ্ধে যাওয়ার সময় আমাদের মুহুরী নদীটা পার হতে হতো, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। সৈনিকদেরকে যখন বললাম নদীতে নামো, কেউ নামতেছিল না, কারণ সবাই ভাবতেছিল নদীর পানি এত বেশি যে ডুবে যাবে। নৌকা টোকা ছিল না পার হওয়ার। তো আমি নিজে সবাইয়ের আগে অস্ত্রটা মাথার উপর রেখে নামলাম। নামার সঙ্গে বুক পানি পর্যন্ত, গলা পানি পর্যন্ত হেঁটে 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 পার হলাম। তারপর আমার দেখা দেখি বাকি সৈন্যরা নামলো, নেমে নদী পার হলো। সেই পাহাড়ি নদীতে মাঝে মধ্যে পানি, হাঁটু পানি থাকে, মাঝে মাঝে কোমর পানি থাকে, মাঝে মাঝে মানুষের উচ্চতার বেশি পানি থাকে। তো এইভাবে নিজে আমি উদাহরণ সৃষ্টি করে নদী পার হওয়াতে বাকি সৈন্যরা পার হলো। পার হয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। যেখানে পজিশনে গেলাম, পজিশনে গিয়ে একটা পুকুরের পাড়ে আমরা যেতে না যেতেই দেখি কিছু পাকিস্তানি সৈন্য, মনে হলো পাকিস্তানি সৈন্য, রেইনকোট পরে আমাদের দিকে অস্ত্র তাক করে আছে। তো আমরাও শুয়ে পড়লাম। ওরা গুলি করে নাই, আমরাও গুলি করি নাই। কিন্তু পরে দেখা গেল তারা ভারতীয় সৈন্য। তারা বন্দুক করে ডাক দিল, আমরা জবাব দিলাম। তো তারা ওই পারে, পুকুরের ওই পারে দিয়ে এগোচ্ছিল। তো যেই আতঙ্কতা সৃষ্টি হয়েছিল যে এটা পাকিস্তানি সৈন্য, কিন্তু ওরাও সন্দেহ করছে আমাদের ড্রেস দেখে, আমাদের গোলা বারুদ দেখে আমরা মুক্তিবাহিনী কি না। তাই তারা আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল। তা আমরা চ্যালেঞ্জ করাতে পরিচয় বিনিময় হয় এবং পরে বুঝলাম যে তারা মিত্রবাহিনীর সৈন্য। আমার মনে কোনো অপূর্ণতা কাজ করে না, কারণ স্বাধীনতা যুদ্ধের আমাদের মূল লক্ষ্যই ছিল পাকিস্তানিদের বা পাঞ্জাবিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা। পাকিস্তানিরা যেভাবে অত্যাচার, অন্যায়, অত্যাচার চালিয়ে যাচ্ছিল, তাদেরকে কিভাবে বিতাড়িত করা যায় আমাদের চিন্তাই ছিল যে কোনো মতে পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করা। দেশ মুক্ত হলে দেশ যেই চালাক, এক বাঙালি চালালেই হইল। বাঙালিদের দ্বারা শাসিত সরকার আমরা চাই এবং এই জন্য আমার মনে কোনো অতৃপ্তি বা অপূর্ণতা নেই। আমি সম্পূর্ণ তৃপ্ত। যত সরকার এসছে গেছে সবাই বাংলাদেশের জন্য কাজ করেছে এবং বর্তমানেও উন্নতির একটা জোয়ার হচ্ছে। উন্নয়নের জোয়ারে ইনশাল্লাহ বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই যে দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমাদের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো কর্মসংস্থান। ম্যাক্সিমাম মানুষের কোনো কর্মসংস্থান নাই। যেই দিন বাংলাদেশে কর্মসংস্থান সবার জন্য সুনিশ্চিত হবে, সেই দিনই মনে হবে যে বাংলাদেশ স্বাধীনতার পূর্ণ রূপ পেয়েছে। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের চরিত্র গঠনটাই সবচেয়ে বড় জিনিস। আমি উপদেশ দিব, মানুষের চরিত্র ঠিক থাকলে এবং
কোনো খারাপ অভ্যাস না থাকলে মানুষ আদর্শবান হতে পারে। তো মানুষ শিক্ষা দীক্ষা যাই করুক না কেন নিজের চরিত্রকে 1 নম্বরে স্থান দিতে হবে এবং দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সামরিক এবং বেসামরিক মিলে 160 জন সৈন্য ছিলেন। এর মধ্যে 30 জন ছিলেন ছাত্র বেসামরিক, আর 130 জন ছিল সামরিক। ছাত্রদের মধ্যে তারা মেইনলি মোটর প্লাটুন চালাতো আর অ্যাসল্ট পাইনিয়ার প্লাটুন চালাতো। বেলোনিয়াতে যে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা প্রায় 16 মাইল এলাকা মুক্ত রেখেছিলাম, কিন্তু পাকিস্তানি হেলিকপ্টার বাহিনী আমাদের পিছনে সৈন্য নামানোতে আমরা পিছু হটতে বাধ্য হই। পিছন থেকে তারা হামলা করে, সামনের থেকে হামলা করে, আমরা মাঝখানে পিষ্ট হয়ে যাচ্ছিলাম। না হলে হয়তো স্বাধীন বাংলা মুজিবনগর সরকারকে এখানে স্থানান্তর করা যেত যদি সরকার চাইতো। তো সেই আদলেই বেলোনিয়ার দ্বিতীয় যুদ্ধ হয়, যেখানে 16 মাইল না হলেও 8 মাইল এলাকা আমরা মুক্ত করেছিলাম বেলোনিয়ার দ্বিতীয় যুদ্ধে ব্লকিং পজিশন লাগিয়ে। এবং ভারতীয় বাহিনীর সাহায্য পাওয়াতে আমাদের পাকিস্তানিদেরকে হামলা করা সহজ হয়েছে এবং তারাও বেশি শক্তি পায় নাই আমাদের উপর হামলা করার জন্য। কারণ ভারতীয় বাহিনীর যে গোলন্দাজ বাহিনী আর্টিলারি শেলিং ছিল সেটা ছিল খুবই বিকট। আর্টিলারি শেলিং দিয়েই তাদের অর্ধেক শক্তি ঘায়েল করা হয়েছিল। আর পাকিস্তান বাহিনী আমাদেরকে বিমান হামলা করেও পরাস্ত করতে পারে নাই, বরঞ্চ তাদের একটা বিমান ক্ষতি হয়েছে 4টার মধ্যে। তো আর আসলেই জায়গাটা ছিল এত কঠিন, 3 দিকে ভারত, উত্তর দিকে ভারত, পূর্ব দিকে ভারত, পশ্চিম দিকে ভারত, দক্ষিণ দিক যে খোলা ছিল। তো খোলা রাস্তাটা আটকে দেওয়া আমাদের জন্য অতি সহজ হয়েছিল। তো এই জন্য বেলোনিয়া যুদ্ধ এত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী। আমরা পাকিস্তানিদের ভিতর দিয়ে অনুপ্রবেশ করে সামনে এবং পিছে দুদিকে মুখ করে অবস্থান নিয়েছিলাম, যাতে সামনের থেকে অ্যাটাক করলে আমরা প্রতিহত করতে পারি, পিছন দিক থেকে অ্যাটাক করলেও প্রতিহত করতে পারি। তো এটা আমাদের কাজে লেগেছে এবং এই পুরো জিনিসটা আমাদের অপারেশনে যাওয়ার আগে একটি মডেলে, স্যান্ড মডেলে, বালির মডেলে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা রেকি করতে গিয়েছিলাম যুদ্ধের আগে ছোট ছোট গ্রুপে রেকি করে অবস্থানগুলো জানতে পেরেছিলাম। এবং জনসাধারণ যারা ছিল এলাকার তারা খুব সাহায্য করেছে। প্রত্যেকটা পাকিস্তানি পজিশন আমাদেরকে জানিয়ে দিত, বুঝিয়ে দিত। আমরা তাদের সাহায্যে সব আপ টু ডেট খবরাখবর পেতাম।